এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে একেবারে যাকে বলে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন। আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একমত, যিনি বলছেন যে স্মরণকালে এমন অবাধ এতটা শান্তিপূর্ণ নির্বাচন তিনি দেখেছেন বলে মনে পড়ছে না। আমরা একমত এই জন্য যে নির্বাচন কমিশনের একের পর এক ডেটা তথ্য সত্যি বলছে যে বড্ড অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই গত শনিবার। উদাহরণ চাই, বলছি আপনাদের। ধরুন, কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ড, পার্ট নাম্বার ২৫, মোট পুরুষ ভোটার ৩৬৭ জন। গত শনিবার ভোট দিলেন ৩৮৪ জন। অবাধ ম্যাজিক। ১০০% নয়, ১০৪% মানুষ হঠাৎ উড়ে এসে ভোট দিলেন বোধহয় শূন্য থেকে। ভাবছেন যে এটা ছোট বিচ্ছিন্ন ঘটনা, একেবারেই না। এইরকম উদাহরণ আরও আছে, অজস্র আছে। যেমন ধরুন, কলকাতা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ড, বুথ নম্বর ২৯, মোট পুরুষ ভোটার ১৮৭ জন। গত শনিবার ভোট দিলেন ১৯৮ জন। ওই যে বললাম অবাধ ম্যাজিক, অর্থাৎ এখানে প্রায় ১০০% ভোট ছাপিয়ে গেল, ১০৬% পৌঁছে গেল। এরকম অজস্র উদাহরণ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় বিচিত্র রিগিং রঙ্গ, বেপরোয়া ছাপ্পার কল্যাণে ভোটারের থেকেও বেশি পড়ল ভুতুড়ে ভোট। আমার একদিকে আলোচনার জন্য রূপা বাগচি, সিপিএম নেত্রী, আছেন অসীম সরকার, বিজেপি নেতা, আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এবং শিক্ষক বিজন সরকার। কিন্তু সব থেকে মুশকিলে কারা পড়েছে জানেন? যাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের খাতা দেখতে হয়। এই শিক্ষক শিক্ষিকারা খুব ভয় পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা খুব ভালো লিখে ১০০ নয়, পরের বছর থেকে হয়তো ১০৪ কিংবা ১০৬ দাবি করবে। জোকস অ্যাপার্ট, সত্যি সত্যি বঙ্গের এই গত শনিবারের নির্বাচনের তথ্যে যদি চোখ রাখেন, নিজেকে অ্যালিস মনে হবে পশ্চিমবঙ্গ নামক ওয়ান্ডারল্যান্ডে এসে পড়েছেন। দেখুন, এই যেন পরীক্ষা ছিল ১০০ নম্বরের, আর পরীক্ষার পর রেজাল্ট বেরোতে দেখা গেল পরীক্ষার্থী পেয়েছে ১০৪। ভাবছেন নিশ্চয়ই এমন কাণ্ড আবার কোথায় হলো? এমন অসাধ্য সাধনই হয়েছে কলকাতা পুরভোটে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে মেলা তথ্য অনুযায়ী ৩৫ নম্বর ওয়ার্ডের ২৯ নম্বর বুথে মোট পুরুষ ভোটারের সংখ্যা ১৮৭, কিন্তু নথি অনুযায়ী সেখানে ভোট দিয়েছেন ১৯৮ জন পুরুষ ভোটার, অর্থাৎ ১০০%-এরও বেশি। কেএমসিপি স্কুল 94 কেজি সরণি, সেখানে 29 নম্বর বুথ, সেখানে মেল ভোটার আছে ১৮৭। আচ্ছা, ওল্ড ভোট ১৯৮। তার মানে ১০৫.88% সেখানে পোল রয়েছে। শুধুমাত্র ৩৫ নম্বর ওয়ার্ডই নয়, এমন অসামান্য কীর্তিতে তাকে যোগ্য সঙ্গত দিয়েছে কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডও। বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সর্ড হাই স্কুলের এই পার্টে পুরুষ ভোটারের সংখ্যা ৩৬৭, কিন্তু নথি বলছে পুরো ভোটের দিন এখানে ভোট দিয়েছেন ৩৮৪ জন পুরুষ ভোটার, অর্থাৎ ভোট পড়েছে ১০০%-এরও বেশি, ১০৪.৬৩%। সিপিএম নেত্রী রূপা বাগচি নির্বাচন কমিশনের কাছ থেকে এই নথিই পেয়েছেন বলে দাবি করেছেন। মেল ভোটার ছিল ৩৬৭, সেখানে মেল ভোট পোল হয়েছে দেখা যাচ্ছে ৩৮৪। অবাধে ভোট লুট সেটারই হচ্ছে প্রমাণ দিচ্ছে। এই তথ্য আমি ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন কমিশনের কাছ থেকেই এই তথ্য আমি পেয়েছি। তবে নথি এ কথা বললেও ৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কিন্তু কারচুপির অভিযোগ মানতে নারাজ। এখানে যিনি ছিলেন প্রিসাইডিং অফিসার, উনি যদি ভুল করে মেলের জায়গা ফিমেল লেখেন তো তার দায়বদ্ধতা ওনার, আমাদের না। ছাপ্পা যেগুলো বলছে এগুলো ওনারই, এরা মানে বামফ্রন্ট বা সিপিআইএম এরাই করতো, আমরা কোনোদিন এই পন্থা অবলম্বন করিনি। ৩৪ নম্বর ওয়ার্ডে আবার দারুণ ব্যাপার, এখানকার ২৭ নম্বর বুথে পুরুষ মহিলা দুক্ষেত্রেই ভোট পড়েছে ১০০%। অনেকেই কটাক্ষ করে বলছেন, বাবা এলাকার ভোটাররা কি সচেতন। গোটা বিষয় ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা কলকাতা পুর ভোটের রিটার্নিং অফিসার শান্তনু বসুর কাছে ব্যাখ্যা চেয়েছে কমিশন। তাৎপর্যপূর্ণভাবে ৩২, ৩৪ এবং ৩৫ এই তিনটি ওয়ার্ডই ৩ নম্বর বোরোয়। গতবার এই একটি মাত্র বোরো ছিল বামেদের দখলে। বিরোধীদের প্রশ্ন, সেই কারণেই কি অতি উৎসাহের সঙ্গে ভোট পড়ল এই ৩ ওয়ার্ডে? অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। যদি আপনি ভোটের প্রক্রিয়ার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, ওই দিন প্রিসাইডিং অফিসাররা কি করছিলেন? যাদের ওপর, যারা নাকি নির্বাচন কমিশনের চোখ এবং কান, যাদের ওপর গোটা সিস্টেমটা ডিপেন্ড করে আছে। আমি বলি, এই যে বিল্ডিংয়ে এই 25 যে বুথটা আছে আর কি, এই বিল্ডিংয়ে 33 বুথ নাম্বার। আমি ওইখানে যাই, আমার সাথে দুটি চ্যানেলের সাংবাদিক বন্ধুরা ছিলেন, একটি সংবাদপত্রের সাংবাদিক বন্ধু ছিলেন। ওখানে আমি যখন ঢুকি
তখন একটি 18 বছরের ছেলে তার জীবনের প্রথম ভোট দেবে, সে ভোটার আই কার্ড নিয়ে গেছে, ভোট দিতে গিয়ে দেখছে তার ভোটটা পোল হয়ে গেছে। এবং তখন সেখানে দাঁড়িয়ে আমি যাওয়ার কারণে আর কি কোনো রকমে আর কি এই জায়গা থেকে বেরোতে হবে, তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট তখন প্রিজাইডিং অফিসারকে বলছে যে আপনি ওকে অন্য একটা ভোট দিতে দিন। এই হচ্ছে, হ্যাঁ, প্রিসাইডিং অফিসার সাজেস্ট করছেন না, পোলিং এজেন্ট, টিএমসি পোলিং এজেন্ট বলছে আপনি অন্য একটা ভোট দিতে দিন। তো তখন প্রিজাইডিং অফিসার প্রথমে খানিকক্ষণ শুনলেন, আমি প্রিজাইডিং অফিসারের দিকে তাকিয়ে আছি, তখন খানিকক্ষণ শোনার পরে উনি বললেন যে না, আমি টেন্ডার ভোট করতে দিতে পারি, আমি এইটা করতে দিতে পারি না। এবং এই মানে এটাই হচ্ছে বিষয় যে মানে ওখানে দাঁড়িয়ে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে এরকম জেনুইন ভোটার তাদের ভোট পড়ে গেছে। এবং এটা শুধু আমার ওয়ার্ডে একটা বুথ বা একটা বিল্ডিং এর ঘটনা নয়, মানে ধরুন আপনার একটা, দেড়টা, দুটো পর্যন্ত পাশাপাশি অনেকগুলো ওয়ার্ডের ডেটা আমাদের কাছে এসেছে। এবং আমার পোলিং এজেন্ট কি করছিলেন তারও তো একই সঙ্গে ঠিক মারার কথা। পোলিং এজেন্ট, আমি বলি যে আমার পোলিং এজেন্ট ওখানে দাঁড়িয়ে সকালবেলা তাকে মারধর করা হয়েছে, মানে যে পরিস্থিতি করা হয়েছে, সে প্রথম দিকে সকালবেলার দিকে প্রতিবাদ করছিল, প্রিজাইডিং অফিসারের কোনো হেল্প সে পায়নি, এরকম প্রচুর এরকম ঘটনা ঘটেছে, সে প্রতিবাদ করেছে কিন্তু তারপরেও ভোট দিতে পেরেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে যদি প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার যারা আছেন তারা যদি বিষয়গুলো হস্তক্ষেপ করতেন তাহলে ওর পক্ষে সুবিধা হতো। আমরা দ্রুত একবার দেখে নেব যে রাজ্যের নির্বাচন কমিশন আজকে তিনি অবশেষে মাত্র দুজন প্রিসাইডিং অফিসারকে শো কজ করেছেন। কেন দেখুন। নানা মহলের প্রবল সমালোচনার মুখে অবশেষে কলকাতা পুর ভোটের 5 দিনের মাথায় নড়েচড়ে বসলেন রাজ্য নির্বাচন কমিশনার। ফোনে গন্ডগোলের কথা জানিয়ে রিপোর্টে উল্টো কথা লেখার জন্য দুজন প্রিসাইডিং অফিসারকে শোকজ করলেন তিনি। সময় বেঁধে দিয়ে একাধিক বিষয় ব্যাখ্যা চাইলেন দক্ষিণ 24 পরগনার জেলা শাসক শান্তনু বসুর কাছেও। কলকাতা পুরসভার 65 নম্বর ওয়ার্ডের 26 নম্বর বুথ এবং 134 নম্বর ওয়ার্ডের 32 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে শোকজ করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে কমিশন তাদের কাছে জানতে চেয়েছে ফোনে বুথ দখলের কথা জানিয়ে রিপোর্টে কেন তারা ভোটকে শান্তিপূর্ণ বলেছিলেন, এই বৈপরীত্যের কারণ কি। বুধবার রাজভবনে গিয়ে সুশান্ত রঞ্জন উপাধ্যায় অভিযোগ করেন ভোটের দিন গন্ডগোলের কথা জানালেও রিপোর্টে উল্টো কথা লেখেন অবজারভারদের একাংশ। কিন্তু কমিশন সূত্রে খবর দুজন অবজারভার রিপোর্টেও গন্ডগোলের কথা উল্লেখ করেন। সেই দুজন অবজারভারের কাছে কমিশন 48 ঘন্টার মধ্যে জানতে চেয়েছে তারা কি ধরনের গন্ডগোল হতে দেখেছিলেন, গন্ডগোল কি এমন পর্যায়ে পৌঁছেছিল যার জেরে ভোট বিঘ্নিত হয়। এছাড়া দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছেও পয়েন্ট ধরে ধরে কয়েকটি বিষয় জানতে চেয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। কমিশন সূত্রে খবর ঘন্টায় ঘন্টায় ভোটদানের হার জানানোর কথা থাকা সত্ত্বেও 4704টি বুথের 1415 জন প্রিসাইডিং অফিসার দুপুর 2টোর পর থেকে ভোটের হার জানানো বন্ধ করে দেন। এ ব্যাপারে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কাছে যত দ্রুত সম্ভব রিপোর্ট চেয়েছে কমিশন। পাশাপাশি 4টি বুথে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর এবং ক্যামেরা ঘুরিয়ে দেওয়ার ঘটনাতেও তার কাছ থেকে 24 ঘন্টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বিশ্বনাথবাবু, প্রথম কথা, গোটা ঘটনাটা ক্রিমিনাল অফেন্স। প্রিসাইডিং অফিসারদের রোল ছাড়া, তাদের একেবারে সক্রিয় সাহায্য ছাড়া, মানে চুপ করে বসে থাকা নয়, ঘটনাটা অসম্ভব। কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার। এক হচ্ছে যে তিনি দেখছেন যে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, এবং তারপর রিপোর্ট পাচ্ছেন যে ক্যামেরা ম্যাল ফাংশনিং হয়েছে। তারপর যেটা একটু আগে আমরা দেখালাম যে 2:30-এর পর থেকে রাতারাতি ম্যাজিক্যালি সমস্ত আপগ্রেডেশন সার্ভারে যেটা আসার কথা, কত % ভোট হয়েছে, এই বেসিক মিনিমাম তথ্যটা নির্বাচন কমিশনারকে জানাননি। এই আমি মনে হচ্ছে যে দেখুন, মানে রিগিং শুধু কান কাটা পাঁচু গাল কাটা বিশুরা করেছে তা নয়, রিগিং কিন্তু করেছেন একেবারে সক্রিয়ভাবে এই প্রিসাইডিং অফিসাররা। এর সাথে মানে পুরো যে নির্বাচন প্রক্রিয়া যারা যুক্ত ছিলেন, পুলিশ অফিসার যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, মানে ওখানে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে, ভোটারদেরকে আশ্বস্ত করার প্রশ্নে এবং বুথের ভেতরে মানে একটা মিনিমাম নিরাপত্তা রক্ষার প্রশ্নে, তারা সরাসরি এই কনস্পিরেন্সির সাথে যুক্ত। দ্বিতীয় যেটা যে সমস্ত প্রিসাইডিং অফিসার, শুধু তাই নয়, সেক্টর অফিসার, আপনারা কিন্তু সেক্টর অফিসারকে ধরছেন না, যাদের আন্ডারে কয়েকটা বুথ থাকে, যাদের পরিষ্কার সরাসরি যাদেরকে নিয়ন্ত্রণ করার কথা ওই বুথগুলো এবং তাদের ওর সাথে হায়ার অথরিটির যোগাযোগ রাখার কথা, সেই সেক্টর অফিসাররা কি করছিলেন, সেক্টরে যারা ডিউটি ছিলেন
ফলে সেক্টর অফিসার, বুথের যারা প্রিসাইডিং অফিসার ছিলেন, ফলে এন্টার প্রক্রিয়াটা মানে আপনি যদি বলেন, এবং প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার, আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে কারণে রূপা দেবীকে পোলিং এজেন্ট সরিয়ে নিতে হয়েছিল যে মার খেতেন, তারপরে তার রিপোর্টে তার উল্লেখ থাকলো না কেন? এটা গ্রস করাপশন। প্রথমত প্রত্যেকে ভয়ে হোক, ভীত হোক, সন্ত্রস্ত হোক, কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রত্যেকে গাফিলতি করেছেন, এক। দুই হলো প্রত্যেকে তার ডিউটির থেকে বিচ্যুত হয়েছেন এবং প্রত্যেকেই পানিশেবল, মানে প্রত্যেকে যে অফেন্সটা করেছেন। আমি বলছি গাফিলতি না ক্রিমিনাল অফেন্স? আমি ক্রিমিনাল অফেন্সই বলবো, এই কারণে দুটো কারণে বলবো। মানুষের, ভারতের সংবিধান প্রত্যেক মানুষকে ভোটারের অধিকার দিয়েছে, আমার মৌলিক অধিকার। সেই অধিকার থেকে যে আমাকে বঞ্চিত করেছে বা যারা বঞ্চিত করেছে বা টোটাল ব্যবস্থা দিতে যারা ব্যর্থ হয়েছে, তারা সরাসরি ষড়যন্ত্রের সাথে যুক্ত, অবশ্যই ষড়যন্ত্রের সাথে যুক্ত। আপনি আজকে বললেন যে মানে টোটাল ভোটারের থেকে ভোট বেশি পোল পড়েছে, আমি আশঙ্কা প্রকাশ করছি এবং আমি পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছি কাউন্টিং আছে 28 তারিখ। আজকে বিরোধী দলের যদি থেকে দাবি তোলে যে ভোটার রেজিস্টার, অর্থাৎ আপনি যখন ভোট দিতে গেলেন ঢুকে আপনাকে সই করতে হয়, নাম সই করতে হয় অথবা টিপ সই নেয়, একদম। এই ভোটার রেজিস্টার এবং ইভিএম এ কত ভোট আছে, এই দুইয়ের যদি মেলানোর সুযোগ দেয় ইলেকশন কমিশনার, আমি দায়িত্ব নিয়ে বলছি 4700 বুথের মধ্যে অর্ধেক বুথে দেখা যাবে মিলবে না। অর্থাৎ ভোটার রেজিস্টারে যে কয়জন, কারণ এই ধরনের অফেন্সগুলো আমরা অতীতে দেখেছি যে সাধারণত এসে গ্যাং ওয়েতে আসে, একেবারে 15-16 জন আসলো, পরপর ভোট দিতে থাকে একদম গোল করে দিতেই থাকে। এবং এরা 10টা ভোট দিয়েছে, তারপরে আবার পাবলিককে ছেড়ে এরা কেউ সই করে না, এরা কেউ টিপসপ দেয় না। আমি দ্রুত একবার দেখাবো আপনাদের যে এই সেক্টর অফিসার এবং প্রিসাইডিং অফিসারের ভূমিকা সেদিন ঠিক কি ছিল, কেন তাদের দিকে সন্দেহের আঙুল। দেখুন, কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের 25 নম্বর পার্টে পুরুষ ভোটারের চেয়ে বেশি ভোট পড়ে যাওয়ার যে চাঞ্চল্যকর তথ্য সিপিএম প্রার্থী সামনে এনেছেন, তারপর ভোটের কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসারদের একাংশের বিরুদ্ধেও ভোটে অনিয়মে লিপ্ত থাকার অভিযোগে সরব হচ্ছে বিরোধীরা। কারণ তাদের বক্তব্য, যে ভোটার টার্নআউট শিটে গড়মিল ধরা পড়েছে তা তৈরি করেন প্রিসাইডিং অফিসারেরা। ফলে বিরোধীদের প্রশ্ন, যখন প্রিসাইডিং অফিসার দেখতে পেলেন পুরুষ ভোটারের সংখ্যা ছাপিয়ে গিয়ে ভোট পড়ছে, তখন তিনি চুপ করে বসে সেই গড়মিলে সায় দিলেন কি করে গড়মিলে ভরা ওই ভোটার টার্নআউট শিট তৈরি করলেন তিনি। খাতায় কলমে 104% ভোট পড়ে গেল, আর প্রিসাইডিং অফিসারের চোখে কিছুই ধরা পড়ল না। রাজ্য সরকারি কর্মচারীরাই প্রিসাইডিং অফিসার হন। বিরোধীদের অভিযোগ, রীতিমতো পরিকল্পনা করে নিজেদের ঘনিষ্ঠ প্রিসাইডিং অফিসারদের একটি র্যাকেট গড়ে তুলেছে শাসক দল, আর শাসক ঘনিষ্ঠ সেই প্রিসাইডিং অফিসারেরাই ভোটের সময় নিরপেক্ষ থাকার পরিবর্তে রাজনৈতিক কর্মীর মতো আচরণ করছেন। তাদের চোখের সামনেই বুথ জ্যাম হচ্ছে, ছাপ্পা ভোট পড়ছে, আর তারা তাতে মদত যোগাচ্ছেন। নজিরবিহীন সন্ত্রাস হলো তৃণমূলের হায়ার্ড গুন্ডা বাহিনীর দ্বারা। সেই সন্ত্রাসের পুলিশ লজিস্টিক ফোর্স হিসাবে কাজ করেছে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন তারাও তাকে সেখানে আমরা বলেছি কাঠের পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছে। 32 নম্বর ওয়ার্ড যার এলাকার অন্তর্গত সেই তৃণমূল বিধায়ক অবশ্য একে নিতান্তই প্রিসাইডিং অফিসারের গুনতিতে ভুল বলে মনে করছেন। যদি মেলের জায়গায় ফিমেলকে ভোট দিতে দিয়ে মেলকে কাটে বা মেলকে বাড়িয়ে দেয়, সেটা হলো প্রিসাইডিং অফিসারের ব্যাপার। আইনজ্ঞরা অবশ্য বলছেন, প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্ব কিংবা কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্থান রয়েছে। প্রিসাইডিং অফিসার হি ইজ আনসারেবল আন্ডার দি ল বিকজ হি ইজ এ পার্টি টু দ্য ফ্রড। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বুধবারই প্রিসাইডিং অফিসারদের একাংশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন খোদ রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়ও। তিনি বলেছিলেন, ফোনে বললেও লিখিত রিপোর্টে 2 প্রিসাইডিং অফিসার ও পর্যবেক্ষক অশান্তির কোনো উল্লেখ করেননি। ভোটের দিন একটা বুথে ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু প্রিসাইডিং অফিসার তার রিপোর্টে বলেন ক্যামেরা ঘোরানো হয়নি, আসলে সেটি ঠিকমতো কাজ করেনি। দুপুর 2টোর পর থেকে বেশ কয়েকজন প্রিসাইডিং অফিসার ভোটের হার শতাংশের তথ্য দেওয়া বন্ধ করে দেন। সব মিলিয়ে ভোটে অনিয়ম ঘিরে এবার প্রশ্নের মুখে খোদ প্রিসাইডিং অফিসার এবং পর্যবেক্ষকদেরই একাংশ। তবে প্রিসাইডিং অফিসারদের মাথার উপরে যেহেতু রিটার্নিং অফিসার রয়েছেন, তাই তার কাছ থেকেই 32 নম্বর ওয়ার্ডের গড়মিল প্রসঙ্গে ব্যাখ্যা তলব করেছে কমিশন। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক শান্তনু বসুই পদাধিকার বলে কলকাতা পুর ভোটের রিটার্নিং অফিসার, যিনি আমলা মহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। মমতা রেলমন্ত্রী থাকাকালীন তাকে রেলমন্ত্রকে নিয়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর নিজের সচিবালয়ে এনেছিলেন। এখন তিনি দক্ষিণ 24 পরগনার জেলা শাসক। এবিপি আনন্দ। অসীমবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দবন্ধ ভগবতী প্রসাদ বাবু ব্যবহার করলেন, পার্টি টু দ্য ফ্রড।
আমি বলছি গোটা ব্যাপারটা, গোটা সিস্টেমটা সহায়তা করেছে একটা বৃহৎ ভোট জালিয়াতি। ব্যাপার হচ্ছে একজন চাপরাশিকে দিয়ে যতটা অবাধ এবং শান্তিপূর্ণ, এই পার্থক্য কথাতেই ফিরে যাই, করা সম্ভব সেটা করা হয়েছে। ভোটের দিন সকাল থেকে, আমি এক এক করে বলে যাই, ভোটের দিন সকাল থেকে যে ক্যামেরাগুলো লাগানো হয়েছিল সেই ক্যামেরাগুলো পাবলিক ডোমেনে দেওয়ার কথা। আমরা সকাল থেকে ক্যামেরা দেখতে পাচ্ছি না। সকাল 7টা থেকে তাকে ফোন করছি, 9টার পর ফোন ধরলেন। আমি তো দেখতে পাচ্ছি না, আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি না, পাবলিক ডোমেনে নেই আপনার ক্যামেরা, আপনি এটা প্লেস করুন। সাউথ চব্বিশ পরগনার ডিএম তো দেখতে পাচ্ছেন, সাউথ চব্বিশ পরগনার ডিএমকে ধরলাম। 10টার পর উনি ধরে বললেন যে না আমার এখানে আসছে না। আবার ফোন ব্যাক করলাম যে আপনার সাউথ চব্বিশ পরগনার ডিএমও দেখতে পাচ্ছেন না। না এটা কী করে হয়, আমি তো সেন্ট্রাল ইলেকশন কমিশন যারা বসায় তারাই বসিয়েছে, আমি দেখছি। আবার ফোন করলাম, 11টার সময় ফোন করা, তিনি বললেন আচ্ছা আমি আপনাকে আমার ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলছি। সেই ইঞ্জিনিয়ারকে ধরালেন। ইঞ্জিনিয়ার বললেন ওটা ওই সাইটে নেই, অন্য সাইটে আছে। কেন অন্য সাইটে আছে? আপনি সাইটটার নাম বলুন, আমি আপনাকে SMS করে দিচ্ছি। দুপুর 3টে ছেড়ে দিন, আজকে পর্যন্ত আপনি ক্যামেরা দেখতে পাননি, আপনি অবজারভার দেখতে পেয়েছেন। এবারে আমার প্রতিনিধিরা আসেনি। অবজারভারকে যতবার ফোন করা হয়েছে, ফোনটা বেজে গেছে, ফোন ধরেননি, কোনো অবজারভার ফোন ধরেননি। নোডাল অফিসার, পুলিশের নোডাল অফিসার যারা আছেন, যখনই ফোন করেছি 4 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটছে, হ্যাঁ 4 নম্বর ওয়ার্ডটা আমি দেখছি না। কে দেখছেন আমি জানি না, এই 75 লিস্টে দেওয়া আছে, তিনি 4 নম্বর ওয়ার্ড দেখছেন। একের পর এক ঘটনা ঘটছে। উনি ভোটের শেষ হয়ে যাওয়ার পরেতে বললেন 62% ভোট পড়েছে, 427 জন কিউয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক কি করে সেটা 427টা 2,33,000 সামথিং হয়ে যায় আমার জানা নেই, এবং 62%টা কি করে 68.5% হয়। আমি তাকে সঙ্গে সঙ্গে ফোন করলাম, 427 হলো কি করে? না আমি সবকটা প্রিসাইডিং অফিসার পাইনি। আমার অঙ্কের হিসেব বলছে আপনার যদি 2,33,000টা যদি রাইট ফিগার হয়, আমি যদি অন অ্যান অ্যাভারেজ ভাগ করি, তাহলে আপনাকে 9টা প্রিসাইডিং অফিসার রিপোর্ট দিয়েছে আউট অফ 4600। 9 জন আপনাকে ফিডব্যাক দিয়েছে, 9 জনের রিপোর্ট দিয়ে আপনি রিপোর্ট দিয়ে দিলেন, এত বড় রিপোর্ট। আপনি বলতে পারতেন ইনকনক্লুসিভ, আমার কাছে রিপোর্ট। ফাইন, আমি বিজনের কাছে আসবো। বিজন, একটা জিনিস অত্যন্ত বিস্ময়কর যে এরপর বিরোধীরা এখনো সবে বলতে শুরু করেছেন যে এই প্রিসাইডিং অফিসার, সেক্টর অফিসার বাদ দিন, রিটার্নিং অফিসার, ডিএম, তার কি ভূমিকায়? কমিশন অভিযোগ করছেন সেই কমিশনার যিনি একেবারে শুরুতে, যার সম্পর্কে রাজ্য সরকার উচ্ছ্বসিত ছিল, তার অভিযোগ যে ফোন করে বলছেন যে 2টো বুথে ক্যাপচার হয়েছে, তারপরে প্রিসাইডিং অফিসারদের রিপোর্ট রাতারাতি পাল্টে গেল, একটা বাক্য উল্লেখ নেই। মানে আমি বলছি যে হয় এই যারা রিগিং করে এই কালকাটা কালুদের একটু অঙ্ক শেখাতে হবে যে বাবা 100টা মারিস না, অন্তত 98টা মার, 97টা মার, কিন্তু 106টা। মানে আমি বলছি উঠেছিল তো ডিফেন্ড করতে তো তোমারও কষ্ট হবে, আর কি মাথায় নেই। আমি প্রথমে একটা কথা বলি, উৎসব হয়েছে সাংবিধানিক পদের একজন ব্যক্তি যাকে নিয়ে একটি রাজনৈতিক দলের এক নেতা বক্তব্য রাখতে গিয়ে বললেন চাপরাশি, একটা WBCS অফিসার, একটা ক্যাডার, সেই ক্যাডার প্রায় 1700 মতো ক্যাডার এই মুহূর্তে বাংলা যারা রয়েছে, যারা কাজ করছেন। আমার ভালো লাগছে, তোমার সম্মান দেওয়াটাকে আমি সম্মান করছি, খুব ভালো লাগছে, কিন্তু কলকাতা পুলিশ কমিশনার তার সম্মান রাখলেন না তো। 5 দিন পরে রিপোর্ট দিলেন। কালকে ভদ্রলোককে আমি তো একেবারে তোমার সঙ্গে আমি একমত, চাপরাশি বলা হয়তো উচিত হয়নি, কিন্তু সেই ভদ্রলোককে রাজ্যপালকে গিয়ে কমপ্লেন করতে হলো যে কমিশনার স্যার আমার রিপোর্ট দিচ্ছে না। আমি বলছি বিজনের সম্মানটা কমিশনার রাখলেন না। এটার প্রশ্ন হলো, যখন একজন ব্যক্তি সাংবিধানিক পদে বসে থাকেন, তারপর কি রিপোর্ট দিয়েছে কিনা এর পরের হাফে আমরা দর্শকদের আইএস থেকে এসেছেন, আমি সেইটা বিষয় নয়, কিন্তু সাংবিধানিক পদ যখন তিনি কোনো প্রশ্নটাই উঠতো না বিজন যদি মানুষগুলো ভোট দিতে পারতেন। ছাপ্পা দিতে দিতে 100টার জায়গায় 106টা। আমরা এর আগে দেখেছি আইএস হিসাবে অজয় বাবু যখন রাজ্য নির্বাচন কমিশনে ছিলেন, আমি তোমায় বলছি তার নিশ্চুপ থাকাটাকেও আমরা দেখেছি। আইএস WBCS এর বিষয়টা নয়, আমি বলছি WBCS অফিসারদের সামনে সুবর্ণ সুযোগ এসেছিল, তারা কপাল চাপড়াচ্ছেন এবং ফোন করে আমাদের বলছেন যে একই সুযোগ সুশান্ত বাবু লুজ করলেন। আমি বলছি এই দায়িত্ব, এই ঘটনাগুলো না যদি ঘটতো তিনি প্রমাণ করে দিতেন যে এসব কোনো ফ্যাক্টর নয়। খারাপ লাগছে তাদের। এখানে দেখা গেছে টোটাল ভোটার যেটা হয়তো পুরুষ ভোটার, তার থেকে বেশি। আপনি দেখিয়েছেন 35 নম্বর ওয়ার্ডের 29 নম্বর বুথে 187 থেকে 198টা ভোট পড়লো। এবার যখন টিক মারা হয়, একজন ভোটার যায়, কোনো পুরুষ বা স্ত্রী ভোটার, সেই ভোটার এগেইনস্টে টিক পড়ে।
টিক পড়ার সাথে সাথে আপনার ওখানে পলিটিক্যাল এজেন্ট যারা তারাও কিন্তু টিক মারে। আমি সেই জন্যই তারাও টিক মারে। সমস্ত পলিটিক্যাল এজেন্ট যারা ওখানে বসেছিল তারাও কি ভুল করলো? আমার প্রশ্ন হচ্ছে, না দেখুন এগুলো সব ছাড়ুন, পলিটিক্যাল এজেন্টরা ওখানে ছিল না, আমি একটু বলে নি প্লিজ। সেটাই তো অভিযোগ, দুটোর মধ্যে প্রিসাইডিং অফিসার এই টিকটা মারে না, এখানে মারে পোলিং অফিসার। পোলিং অফিসার তার দায়িত্ব পালন করলো না। ওনারা তো সেই দিনই অভিযোগ করেছিলেন। এই যারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করলেন, যার সঠিকভাবে টিক মারার কথা, মানে পোলিং অফিসারের কথা বলছি, পোলিং অফিসার যেটা টিক মারার কাজ আছে, টিক মারবেন, সেই টিকটা তার মানে সঠিক হলো না। তিনি কি ঘুমাচ্ছিলেন? সেটাই বলছি, শুধু অশিক্ষিত লোকেদের পোলিং অফিসার না 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 আমার কথা বলতে পারেন না। এক শ্রেণীর মানুষ একটা রাজনৈতিক দলের নেত্রী হিসেবে কিছু বলার নেই, তার কারণ এই নথিগুলো পাতার পর পাতা, এই কাগজগুলো বোধহয় একই কথা বলছে। এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে দেখবো। সীমান্তে সৈন্য সমাবেশ হচ্ছে, অস্ত্র ভাণ্ডারে বিপুল অস্ত্র বোঝাই হচ্ছে এবং জমা হচ্ছে ভবিষ্যতে ব্যবহারের জন্য। এছাড়া বাইরে থেকে বিভিন্ন ভাড়াটে সৈন্যরা গেস্ট হাউসে আশ্রয় নিয়ে রয়েছে। কী ভাবছেন, যুদ্ধর বর্ণনা দিচ্ছে? না, যুদ্ধই, তবে পুরো যুদ্ধ। এই আগামী 25 তারিখ ঠিক এইভাবেই গোটা রাজ্য জুড়ে কোথায় উত্তেজনার পারদ চড়ছে এবং একের পর এক ছোট ছোট এই মুহূর্তে বিচ্ছিন্ন ঘটনাগুলো সেই দিকেই ইঙ্গিত করছে। আর এর মধ্যে অবশ্যই আমাদের কলকাতা শহরের পুলিশ কমিশনারের বিচিত্র এক রিপোর্ট, যেখানে কংগ্রেসের উল্লেখ আছে তার রিপোর্টে, কিন্তু গিরিশ পার্কের ঘটনায় শাসক দলের কোনো উল্লেখ নেই। অনেকে বলছেন যে যখন এই রিপোর্ট তৈরি করছিলেন একবারই তার বাহিনীর সেই গুলিবিদ্ধ এসআই জগন্নাথ মণ্ডলের মুখটা শ্রদ্ধেয় কমিশনারের মনে পড়ল না। এই নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। কোচবিহার থেকে কার্তিক, বারুদের স্তূপে বাংলা। গিরিশ পার্কে পুলিশের রিপোর্টে বেমালুম রেহাই শাসক। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন শিশির বাজুরিয়া, বিজেপি নেতা, আছেন সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা, অন্যদিকে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং আইনজীবী জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে গিরিশ পার্কের রিপোর্ট, যা এই পুলিশ বাহিনীর এক শ্রেণীর অফিসারকেও রীতিমতো চমকিত করেছে, চমকে দিয়েছে। দেখুন কি আছে রিপোর্টে। 5 দিন পর রিপোর্ট, তাতেও আবার তৃণমূলের নাকি নামই নেই। কলকাতা পুর ভোটের দিন গিরিশ পার্কে সাব ইন্সপেক্টরকে গুলি মারার ঘটনায় বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট দেন পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ। এই রিপোর্টে তৃণমূলের উল্লেখ নেই বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার সুশান্ত রঞ্জন উপাধ্যায়। তিনি জানিয়েছেন, রিপোর্টে পুলিশ কমিশনার লিখেছেন, ভোটের পর কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়, পথ অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা। পুলিশ গিয়ে সেই বিক্ষোভ তুলে দেয়। এরপর রাজেন্দ্র মল্লিক স্ট্রিটে দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। তাদের হাতে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র ছিল। তাদের ছোড়া গুলিতেই আহত হন সাব ইন্সপেক্টর জগন্নাথ মণ্ডল। এক রাজনৈতিক কর্মীও আহত হন। পুলিশ কমিশনার তার রিপোর্টে কংগ্রেসের নাম লিখলেও তৃণমূলের উল্লেখ করলেন না কেন, প্রশ্ন রাজনৈতিক মহলে। কারণ এই ঘটনায় এখনো পর্যন্ত কংগ্রেসের কেউ তো গ্রেপ্তার হননি। হয়েছে এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত একাধিক জন। ধৃত ইফতিকার, মনোজ মালিদের সঙ্গে তো তৃণমূলের একাধিক নেতার ছবি পর্যন্ত সামনে এসেছে। আর এই মামলায় ধৃতরা যে তৃণমূলের, তা তো তৃণমূল নেতৃত্বই স্বীকার করে নিয়েছে। গ্রেপ্তার হয়েছে, তৃণমূল কংগ্রেস গ্রেপ্তার হয়েছে, এতে প্রমাণ করছে যে পুলিশ নিরপেক্ষ। ফলে পুলিশ কমিশনারের এই রিপোর্টের পর বিরোধীরা প্রশ্ন তুলছে, কাকে বাঁচাতে চাইছেন তিনি? কেন তৃণমূল নাম উল্লেখ করতে তার এত দ্বিধাদ্বন্দ্ব?
একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হলেন আর পুলিশ কমিশনারই কিনা এমন পক্ষপাতিত্বমূলক রিপোর্ট জমা দিলেন, এতে বাহিনীর মনোবল কোথায় গিয়ে দাঁড়াবে প্রশ্ন বিরোধীদের। যদিও কলকাতা পুলিশের এক শীর্ষ কর্তার দাবি, রিপোর্টে কংগ্রেস ও তৃণমূল উভয় দলেরই নাম আছে, তবে ঘটনায় ধৃতদের কোনো রাজনৈতিক পরিচয়ের উল্লেখ নেই। অর্থাৎ কোন দলের সমর্থকদের হাতে সাব ইন্সপেক্টর গুলিবিদ্ধ হলেন তা স্পষ্ট করা হয়নি পুলিশের রিপোর্টে। দীপক ঘোষ ও রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ। শিশিরবাবু, প্রায় 5 দিন পর রিপোর্ট পেলেন রাজ্য নির্বাচন কমিশনার। কালকে রাজ্যপালের কাছে অভিযোগও করতে হয়েছে যে রিপোর্ট চেয়ে তখনও পর্যন্ত পাননি। আর 2 হচ্ছে যে ছবি, যে ফুটেজ, যে ঘটনা, তার ভেতর শাসক দল ছাড়া তো দূরবীন দিয়েও আর কাউকে দেখা যাচ্ছে না। এমনকি পুলিশ যাদের গ্রেফতার করলো তারাও তো তৃণমূল কংগ্রেস কর্মী, নামটা দিলেন না, আর তৃণমূলে আটকালো। আর তৃণমূলের যুবরাজ নিজে বলছেন ওনার দলের সততার পরিচয় দিয়ে বলছেন দ্যাট আমাদের লোকই তো গ্রেপ্তার হচ্ছে। দেখুন, পুলিশ কমিশনার, আর কি বলবো, দুর্ভাগ্য দ্যাট এই ধরনের একটি লোক পুলিশ কমিশনার যার নাম SFI ও রিপোর্টে আছে, এটা আমাদের ভুললে চলবে না। আজকে এইসব ইনি কেন, এই অফিসাররা এটা কেন করে, দ্যাট ইনি পুলিশ কমিশনার পোস্টে আরও কিছুদিন বহাল থাকবেন। 2 বছর হয়ে গেছে, আর আপনি এটা করে কতদিন আর থাকবেন? আমি আরো লার্জার ইস্যুতে আসবো, যে বাহিনী অ্যাকচুয়াল কাজটা করে, যাদের গুলি বোমার মোকাবিলা করতে হয়, তাদের মোরালটা ডাউন হবে না? আজকে যে অবশিষ্ট থাকবে তাদের মনোবল বলে, যে সাব ইন্সপেক্টর যে গুলি খেলো, সে কি ওনার সঙ্গে ওনার সহকর্মী, পোশাক পরা সহকর্মী না? উনি কি ভুলে যাচ্ছেন? উনি বাড়িতে গিয়ে কার মুখ দেখবেন? আজকে শুধু শাসক দলকে বাঁচাবার জন্য, যাতে উনি আরো প্রিয় হন, আর কিচ্ছু না। আর এটা করে তো আর কি লাভ হবে ওনার? তাই আমি শাসক দলের আর কত প্রিয় হব, এরপর ডিজি হব, পরিষ্কার। আমি দ্রুত একবার দর্শকদের দেখাতে চাইবো যে এর পাশাপাশি এই গিরিশ পার্কের ঘটনায় আরেকজনের নাম উঠে এসেছে, গোপাল তিওয়ারি। বিস্ময়কর বিষয় কি জানেন, যে লালবাজার থেকে দুবার অভিযান হয়েছে, অথচ পুলিশ মহলের একাংশের বক্তব্য সেই লালবাজার থেকে অভিযানে বেরোনোর আগেই খবর চলে যাচ্ছে গোপালের কাছে, যার ফলে তাকে ধরা অসম্ভব। সাধারণ মানুষ বলছেন যে এ কি লীলা, যে লালবাজার তাকে ধরতে যাচ্ছে তারাই খবর পাঠিয়ে দিচ্ছে। অনেকে বলছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ লালবাজারের এক শ্রেণীর অফিসারের সোর্স ছিলেন, তাই বোধহয় সোর্সের মধ্যেই ভূত হয়ে এই বিড়ম্বনা ঘটাচ্ছেন। বাহিনী বারবার খালি হাতে ফেরত আসছে, আর গোপাল তিওয়ারির স্ত্রী একেবারে এবিপি আনন্দর ক্যামেরার সামনে বলছেন যে তৃণমূল কংগ্রেসের কতটা ঘনিষ্ঠ তার স্বামী। দেখুন, এ যেন সর্ষের মধ্যেই ভূত। যাদের কর্তব্য অপরাধীকে খুঁজে বের করা, সেই পুলিশের মধ্যেই নাকি রয়েছে অপরাধীর সোর্স। বলিউডের নতুন পুরনো বহু ছবিতে বারবার উঠে এসেছে পুলিশ দুষ্কৃতী আতাতের এই ছবি। हेलो गरीब भाई, हाँ बोल। वो आ गया, हाँ बिनी मिल्स में। अरे वो आ गया, चल चल। ছবির পর্দার এই দৃশ্য নেমে এসেছে বাস্তবের মাটিতে। গিরিশ পার্কে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরকে গুলি মারার ঘটনায় লালবাজার সূত্রে প্রকাশ্যে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। সূত্রের দাবি, কোথায় কখন রেড হবে সেই খবর সম্ভবত আগেই পৌঁছে যাচ্ছে মধ্য কলকাতার কুখ্যাত দুষ্কৃতী গোপাল তিওয়ারির কাছে, তাই পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যাচ্ছে সে। এ প্রসঙ্গেই লালবাজারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, ভোটের দিন বন্দর এলাকায় টহল দেওয়ার সময় ফোনে সাব ইন্সপেক্টর জগন্নাথ মণ্ডল গুলিবিদ্ধ হওয়ার খবর পান কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার এক শীর্ষস্থানীয় আধিকারিক। তৎক্ষণাৎ দলবল নিয়ে লালবাজারে চলে যান তিনি। ততক্ষণে নিজস্ব সূত্র মারফত ওই অফিসার জানতে পেরে গিয়েছেন গোপাল তিওয়ারি এবং তার দলবলই পুলিশ কর্মীর ওপর হামলার নেপথ্যে রয়েছে। লালবাজার সূত্রে খবর, এরপরই গোয়েন্দা বিভাগে জরুরি বৈঠক ডেকে গোপাল তিওয়ারি এবং যে দুষ্কৃতীরা ওই পুলিশ কর্মীর ওপর গুলি চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করতে নির্দেশ দেন। সূত্রের খবর, তখন ওই বৈঠকে উপস্থিত এক পুলিশ অফিসার বলে ওঠেন, গোপাল তো তখন ওখানে ছিল না, ওকে কেন গ্রেফতার করতে বলছেন? যদিও ওই অফিসারের কথায় বিশেষ আমল দেননি গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় আধিকারিক, তিনি তার নির্দেশ বহাল রাখেন। এদিকে সূত্রের খবর, গোপালদের খুঁজতে যে দল তৈরি করেছে লালবাজার, তাতে রয়েছেন সেই অফিসারও যিনি বৈঠকে প্রশ্ন তুলেছিলেন গোপালকে গ্রেফতারের নির্দেশ নিয়ে। এসআই গুলিবিদ্ধ হওয়ার পর কেটে গিয়েছে 5টা দিন। গ্রেফতার হয়েছে ইফতিকার, মনোজরা।
কিন্তু এখনো অধরা গোপাল তিওয়ারি। অথচ সূত্রের খবর ঘটনার পরদিনও এলাকাতেই দেখা গিয়েছিল তাকে। এই পরিস্থিতিতে লালবাজার সূত্রেই দাবি করা হচ্ছে এককালে পুলিশের সোর্স হিসেবে কাজ করা গোপাল এখন সেই পুলিশকেই সোর্স হিসেবে ব্যবহার করছে। সেই গোপাল যার সঙ্গে শাসকের সম্পর্কের বিষয়টিও ইতিমধ্যেই সামনে এসেছে। सवेरे 7 बजे से लेके बिनानी धर्मशाला के सामने एकदम 21 नंबर वार्ड में था। जिस टाइम ये घटना घटा है उस टाइम जोड़ाबागान थाना में था, क्योंकि यहाँ का कोई टीएमसी मेंबर को कोई अरेस्ट करके पुलिस कोई उसमें ले गया था, धक्का धुक्की कुछ झमेला हुआ था, ले गया था। একদিকে পুলিশের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতা, অন্যদিকে শাসকের সঙ্গে দহরম মহরমের অভিযোগ। এহেন প্রভাবশালী গোপাল তিওয়ারি এখনো নজর এড়িয়ে ঘুরে বেড়াচ্ছে। যদিও এ বিষয়ে যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম পল্লব কান্তি ঘোষকে প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। তন্ময়বাবু, আপনার কাছে বড় ছবিটা পেতে চাইব। উত্তর 24 পরগনা, আপনার জেলা, 23টা পুরসভা, অর্থাৎ 25% ভোট এই একটা জেলাতে, এই পুরসভার প্রতিরোধের ডাক তো দিয়েছেন। এই মুহূর্তে জেলার পরিস্থিতি কি বুঝছেন? না না, এমনিতে তো তৃণমূল খুব শান্তশিষ্ট দল। আসলে আমাদের জেলায় একটা অদ্ভুত সমস্যা হচ্ছে, এই বৈশাখ মাস, কালবৈশাখীর সময় তো একটা অদ্ভুত ধরনের ঝড় হচ্ছে আমাদের গোটা জেলা জুড়ে। আর সেই ঝড়ে এই নির্বাচনের সময় সব রাজনৈতিক দল তাদের ঝান্ডা, ফ্লেক্স ট্লেক্স এইসব লাগায়। আপনি জানেন, দেখেন, গোটা কলকাতা জুড়েও দেখেছেন, রাজ্য জুড়ে দেখেন। এই অদ্ভুত ধরনের ঝড়টায় খালি তৃণমূলের ঝান্ডা ফ্লেক্সগুলো থেকে যাচ্ছে, সিপিএম, অন্য বামপন্থী দল, কংগ্রেস, বিজেপি সবারটা উড়ে চলে যাচ্ছে। তো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পুলিশকে রিপোর্ট করলে পুলিশ ঝড়কে অ্যারেস্ট করবে কি করে? গতকাল রাত্রিরে জনসমর্থনের ঝড় তৃণমূলের সঙ্গে আছে। এক্স্যাক্টলি, এই জনসমর্থনের ঝড়ের সঙ্গে প্রকৃতির ঝড় যদি একসঙ্গে মেলে, তাহলে আমরা এই সাধারণ রাজনৈতিক দলের সাধারণ কর্মীরা কি করে তাকে ঠেকাবো বলুন তো? সত্যি সত্যি তো তাকে ঠেকানোর কোনো উপায় থাকে না। 100% ভোটটা তখন 106% হয়ে তৃণমূলের পক্ষেই যায়। আটকাবেন কি? সোমনাথ চট্টোপাধ্যায় কিন্তু দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন মানুষের গণতান্ত্রিক অধিকার এবং কথা বলার অধিকারকে রক্ষা করার জন্য। নির্বাচন যখন হচ্ছে গণতন্ত্রের একটি বিশেষ পরিচিতি, যে মানুষ নিজের ইচ্ছে মতো মত দিতে পারবে, সেই ইচ্ছে মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারবে, সেই অধিকার প্রয়োগ করার জন্য আজকে মানুষকে যখন সমবেত হতে হচ্ছে, তো সেই সময় যদি সেই অধিকার আজকে হারিয়ে ফেলি আমরা, তাহলে কি দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ কি শুরু করতে হবে না আমাদের? হ্যাঁ, কথা বলার অধিকার তো রক্ষা করতেই হবে। আমরা অলরেডি প্রেস কনফারেন্স করে আপনাদের কাছে সহ অনেকের কাছেই সিডি দিয়েছি যে মধ্যমগ্রামের সুকুমার মণ্ডল 9 নম্বর ওয়ার্ডে, তার স্ত্রী 25 নম্বর ওয়ার্ডের ক্যান্ডিডেট, তিনি একটি বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতায় তিনি বলছেন, সিডি আমরা আপনাদের কাছেও পাঠিয়েছি, সেই বক্তৃতায় তিনি বলছেন যে পাগলা কুত্তাকে কিভাবে মারতে হয় তা আমরা জানি। পাগলা কুত্তাকে মেরে ফেলবার অধিকারটা মানুষের স্বাভাবিক অধিকারের মধ্যে পড়ে। সিপিএমের পাগলা কুত্তারা যেন সেটা মনে রেখে 25 তারিখে রাস্তায় বেরোয়। গতকাল বেলঘরিয়া মানে কামারহাটির 16 এবং 19 নম্বর প্রার্থী গতকাল নাজ, তাদের এই বেলা 3টে অবধি প্রচার ছিল, তাদের প্রচারে বাধা দেওয়া হয়েছে, নিজের এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। আমরা দ্রুত একবার দেখে নেব যে কোচবিহার থেকে কাকদ্বীপ ঠিক কি পরিস্থিতিতে ভোট হচ্ছে এই মুহূর্তে। আমাদের প্রতিনিধির কাছে যে তথ্যগুলো এসে পৌঁছেছে দেখুন তারই একটা সংকলন। মিশন কলকাতা শেষ, এবার মিশন জেলা। সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে ফুল প্রুফ প্ল্যান তৈরি। বিরোধীদের দাবি শাসকের ছকে পুরো ভোট করাতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘাঁটে কাটতে শুরু করেছে দুষ্কৃতীদের দল। বিরোধীদের অভিযোগ, পুরো ভোটে তৃণমূলকে সাহায্য করতে বিহার থেকে দুষ্কৃতী ঢুকছে শিলিগুড়ির ভক্তিনগর এলাকায়। পাশাপাশি কলকাতার পুরো ভোট সেরে এখানকার দুষ্কৃতীরাও শিলিগুড়ি পাড়ি দিয়েছে বলে অভিযোগ। বিরোধীদের দাবি, শাসক দল আশ্রিত এই গুন্ডারা ইতিমধ্যেই আস্তানা জমিয়েছে এনজেপি, শিলিগুড়ি জংশন এবং চম্পাশাড়ি এলাকায়। খবর পেয়েছি যে কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে বেশ কিছু কুখ্যাত দুষ্কৃতী তারা জড়ো হয়েছে শিলিগুড়িতে। তো আমি চাইবো যে পুলিশ প্রশাসন এই ব্যাপারে সচেতন থাকবেন। যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বহিরাগতদের আনতে যাবো কেন? আমরা কি বিহার থেকে নিয়ে আসবো নাকি নেপাল থেকে নিয়ে আসবো? কলকাতা আনতে যাবো কেন?
আরে 18 তারিখ ভোট আছে, তাতে এখানে আসতে যাবে কেন? 25 তারিখ তো অনেক জায়গায় ভোট আছে। বিরোধীদের অভিযোগ পুরো ভোটে সন্ত্রাস চালানোর জন্য জলপাইগুড়ির 1, 13, 14, 16 এবং 20 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় ডুয়ার্স থেকে দুষ্কৃতী ঢোকাচ্ছে তৃণমূল। আলিপুরদুয়ার থেকেও দুষ্কৃতী আনা হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ ভোটের আসরে যোগ দিয়েছে ভিনদেশি অতিথিরাও। তাদের দাবি কোচবিহারের 4টি পুরো ভোটে দেদারে ছাপ্পা দিতে বাংলাদেশ থেকে দুষ্কৃতী আনিয়েছে তৃণমূল, যারা রাজ্যে ঢুকেছে মূলত তুফানগঞ্জের সীমান্ত দিয়ে। বিরোধীরা অভিযোগ করলেও মানতে নারাজ তৃণমূল। বিরোধীরা কটাক্ষ করে বলছে মালদায় অবশ্য ঘরোয়া দুষ্কৃতীদের ওপরই আস্থা রেখেছে তৃণমূল। তবে এক্ষেত্রে কালিয়াচক, সুজাপুরের মতো এলাকা থেকে বাছাই করা দুষ্কৃতীদের ভোটের কাজে লাগানো হতে পারে বলে আশঙ্কা তাদের। মালদার মতো মুর্শিদাবাদেও স্থানীয় দুষ্কৃতীদের দাপটের আশঙ্কা থাকলেও বিরোধীদের দাবি এখানে শাসক দল গুন্ডা বাহিনী আনাতে পারে অনুব্রত মনিরুলের বীরভূম থেকে। অনুব্রত মনিরুলদের নিজের গড়ে তো আতঙ্কের প্রহর গুনছে বিরোধীরা। তাদের অভিযোগ ভোটের দিন মনিরুলের এলাকা থেকে দুষ্কৃতী ঢুকতে পারে সাঁইথিয়া পুরো এলাকায়। একইভাবে নানুর থেকে বোলপুরে দুষ্কৃতী আসার আশঙ্কা রয়েছে। ভোটারদের ত্রাসে রাখতে শিউরি, রামপুরহাটেও তৃণমূল বাইরে থেকে লোক আনতে পারে বলে আশঙ্কা বিরোধীদের। বিরোধীদের অভিযোগ নদিয়ার মাটিতে স্থানীয় দুষ্কৃতীদের দিয়ে সন্ত্রাস চালাতে পারে তৃণমূল। গয়েশপুর পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা 25 তারিখ হরিণঘাটায় কাজে নামতে পারে বলে আশঙ্কা বিরোধীদের। দক্ষিণ 24 পরগনায় আবার ত্রিমুখী আশঙ্কা। বিরোধীদের দাবি এই জেলায় শাসক দলের দুষ্কৃতীরা ঢুকতে পারে 3টি পথ দিয়ে। প্রথম, ভাঙড়, জীবনতলা, কুলতলি, মথুরাপুর দিয়ে। দ্বিতীয়, নেপালগঞ্জ, মেটিয়া ব্রুজ, গার্ডেন রিচ চত্বর দিয়ে। তৃতীয়, নদী পেরিয়ে হাওড়া থেকেও তৃণমূল দুষ্কৃতী আনাতে পারে বলে অভিযোগ বিরোধীদের। এবিপি আনন্দ। আমজাদ, আপনার কাছে যাব। এক হচ্ছে যে নিঃসন্দেহে আপনারা একটা বিষয়ে আত্মতুষ্ট হতে পারেন, সন্তুষ্ট তো হতেই পারেন, সেটা হচ্ছে যে শাসক দলের নাম নেই পুলিশ কমিশনের রিপোর্টে, কিন্তু কংগ্রেসের নাম আছে। অর্থাৎ আপনারা রাজনৈতিক শক্তি হিসেবে এখনো ক্ষীণ হয়ে যাননি, মানে অন্তত কলকাতার পুলিশ কমিশনের রিপোর্ট অনুযায়ী। কলকাতার পুলিশ কমিশনারের চোখে পড়েছে যে কংগ্রেসের অফিস ভাঙচুর হয়েছে। ভদ্রলোকের চোখে পড়েনি বা তার পুলিশের সোর্স থেকে কোনো খবর পাননি যে ওখানে একজন মানুষ, তার নাম গোপাল তিওয়ারি, যে নিজে স্বীকার করছে যে তৃণমূলকে আমি টাকা দিয়েছিলাম আমার নিজের স্ত্রী তাকে নমিনেশন দেওয়ার জন্য, এবং তিনি নিজে স্বীকার করছেন যে আমি তৃণমূলের লোকেদের টাকা দিয়েছি। ছবি দেখা যাচ্ছে শশী পাঁজার পাশে তিনি দাঁড়িয়ে, তৃণমূলের সঞ্জয়ের পাশে দাঁড়িয়ে। আর এই যে কুচবিহার থেকে সমস্ত বাংলা, আমি আজকেই ফিরেছি উত্তর বাংলা থেকে, আমি কুচবিহার থেকে শুরু করেছিলাম একেবারে মালদা পর্যন্ত, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এ কথা, সেখানে প্রচার হচ্ছে শিলিগুড়ি কর্পোরেশন আমার চাই। আর এই শিলিগুড়ি কর্পোরেশন চাওয়ার জন্যে তৃণমূল কংগ্রেসের খুব দামাল ছেলেরা, সেই দামাল ছেলেদের, মানে যেসব এলাকাগুলোতে পঞ্চায়েত এলাকা যেখানে মিউনিসিপ্যালিটির ভোট নেই, সেই দামাল ছেলেদের সমস্ত নিয়ে যাওয়া হয়েছে। শুধু শিলিগুড়ি মিউনিসিপ্যালিটিতে নয়, ঠিক একই অবস্থা কুচবিহারে, ঠিক একই অবস্থা জলপাইগুড়িতে এবং মালদার বিভিন্ন জায়গায়। সেখানে ক্ষমতা হয়তো ওদের খানিকটা আছে, কিন্তু মালদাতে যে নির্বাচনটা পরিচালনা করছেন কৃষ্ণেন্দ্রবাবুকে আমরা জানি। সেই কৃষ্ণেন্দ্রবাবু আপনাদেরই দলে ছিলেন, কাছ থেকে দেখেছি। আমাদেরই দলে ছিলেন, কিন্তু আমাদের দল থেকে এখন আরেকটু বেশি উন্নত মানের কাজকর্ম করার জন্য তিনি চলে গেছেন ওই দলে। তো তিনি যে লোকজনগুলো নিয়ে এসছেন, সেই লোকজনগুলো শুধুমাত্র পশ্চিমবাংলার নয়, বাইরের লোকজন আছে। যেমন ধরুন ইসলামপুর, সেই জায়গায় ভোট করাতে গেলে কাদের আনতে হবে, একটু পাশের রাজ্য তাদের দেখতে হয়। না, আপনার যা তালিকা তাতে একমাত্র দেখলাম দলমা থেকে হাতিয়ানাটা বাদ হয়েছে। হ্যাঁ, হাতিয়ানাটা উইথ আ সিরিয়াস নোট। উত্তর 24 পরগনা, খানিক্ষণ আগে আমরা বলছিলাম যে 23টা পুরসভায় ভোট, প্রায় 25%। উত্তর 24 পরগনা সংশ্লিষ্ট জেলাগুলোর ঠিক কী অবস্থা দেখাবো। শনিবারের অপেক্ষায় প্রহর গুনছে ব্যারাকপুর শিল্পাঞ্চল, তবে তা আতঙ্কের প্রহর। কারণ উত্তর 24 পরগনার 23টি পুরসভার ভোটে ব্যাপক সন্ত্রাসের আশঙ্কা করছে সব দলই। আর মুখে না বললেও আড়ালে আবডালে যারা সবচেয়ে বেশি সন্ত্রাসের আশঙ্কা করছে তারা হলো তৃণমূল। কারণ উত্তর 24 পরগনার পুরো ভোটে বিরোধীরা কার্যত ভয়ে ঘরে সেঁধ দিয়ে গিয়েছে। আর লড়াইটা এখন তৃণমূল বনাম তৃণমূল। অনেকেই বলছেন বীজপুরের লড়াইটা মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুর সঙ্গে তৃণমূলের বিধায়ক অর্জুন সিংহের। শুভ্রাংশুকে আটকাতে পুরসভায় প্রায় 5টি ওয়ার্ডে জোড়া পাতা চিহ্নে দাঁড়িয়ে পড়েছে একাধিক বিক্ষুব্ধ তৃণমূলী, যাদের পেছনে অর্জুন সিংহের মদত রয়েছে বলে রাজনৈতিক মহলে খবর। তাই এলাকা দখলে রাখতে শুভ্রাংশু যেমন নদিয়া ও উত্তর 24 পরগনার সীমান্তবর্তী জায়গা থেকে লোকজন আনতে পারেন, তেমনি অর্জুনের বাহিনীও ঝাঁপিয়ে পড়তে পারে বলে আশঙ্কা। ব্যারাকপুরেও এবার জোর লড়াই তৃণমূলের অন্দরেই।
এখানেও বিভিন্ন ওয়ার্ডে জোড়া পাতা চিহ্নে তৃণমূলের বিরুদ্ধে নেমে পড়েছে একাধিক বিক্ষুব্ধ তৃণমূলী। অনেকে বলছেন এটা আসলে মুকুলপন্থীদের সঙ্গে জোড়া পাতাধারী অর্জুনপন্থীদের লড়াই, আর এই লড়াইয়ে নাকি অর্জুনের তুরুপের দাস মনীষ শুক্ল, যিনি নিজেই টিটাগড়ের 2টি ওয়ার্ড থেকে লড়ছেন। রাজনৈতিক মহলে খবর, ব্যারাকপুর ও টিটাগড় 2 পুরসভার বিদায়ী চেয়ারম্যানই মুকুলপন্থী ছিলেন, তাই এবার তাঁদের হটিয়ে দখল নিতে চাইছেন অর্জুনপন্থীরা, যদিও অর্জুন এসব অভিযোগ মানতে নারাজ। তবে ভোটের দিন নিজেদের প্রার্থীকে জেতাতে অর্জুন বাহিনী ব্যারাকপুর, উত্তর ব্যারাকপুর, টিটাগড় দাপাতে পারে বলে আশঙ্কা করছে তৃণমূলেরই একটি গোষ্ঠী। ভদ্রেশ্বর চাপদানি থেকে নদী পেরিয়ে এসে অপারেশন শেষ করে তারা দ্রুত ফিরে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটা সন্ত্রাসের বাতাবরণ অলরেডি তৈরি হয়ে গেছে। নির্বাচনের নামে প্রহসন হতে চলেছে, তা আবার বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছে, বাইরের থেকে লোক নিয়ে আসছে। এবারের পুরভোটে খড়দাতেও ব্যাপক অশান্তির আশঙ্কা। এখানে তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান তাপস পালের সঙ্গে ভাবি চেয়ারম্যান পদের প্রবল দাবিদার কাজল সিংহর অনুগামীদের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। বুধবার রাতে কাজল সিংহর বাড়িতে বোমাবাজিও হয়। একইভাবে বরানগর ও কামারহাটিতেও সন্ত্রাসের আশঙ্কা করা হচ্ছে। কাশীপুর, চিতপুরের দুষ্কৃতীরা ভোট করাতে এই 2 পুর এলাকায় ঢুকতে পারে বলে রাজনৈতিক মহলে খবর। কলকাতা থেকে, পানিহাটি থেকে লোকজন এখানে ঢুকছে, সেই লোকেরা ভোট লুট করবে এরকম ভাবেই আমরা শুনছি। কারণ বিজেপি কিছু নেই, কংগ্রেস শেষ হয়ে গেছে, বিজেপির কিছু নেই, আর নির্দল তো কোনো গুনতির মধ্যেই আসে না। বসিরহাটের 3টি পুরসভাতে জোরদার লড়াইয়ের সম্ভাবনা। সদ্য উপনির্বাচনে বসিরহাট পুরো এলাকায় এগিয়ে ছিল বিজেপি। শ্রমিক ভট্টাচার্য সেখান থেকে জয়ী হওয়ার পর এখন লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা। সমীরণ পাল, এবিপি আনন্দ। জ্যোতিপ্রকাশবাবু, আপনার কাছে আমি রাজনৈতিক তরজায় ঢুকতেই চাইছি না, এই আপনারা লোক ঢোকাচ্ছেন কিনা, শাসক দলের গুন্ডারা আসছে কিনা, আমি যে একটা উইথ আ পজিটিভ নোট আজ অনুষ্ঠানটা শেষ করতে চাইছি যে প্রশাসন এত বিতর্ক হয়েছে শনিবারের পুরো ভোটে, 25 তারিখ নিরপেক্ষ ভূমিকা পালন করে একটা সুষ্ঠু নির্বাচন। খুব বেশি দিন আগে তো আমরা 2010-এর আগের পুরো ভোটটাই অত্যন্ত শান্তিতে হয়েছিল কলকাতায়, সেরকম আরেকটা পুরো ভোট পেতে পারে না বাংলার মানুষ? এখনো তো হয়নি শেষ সারা বাংলা, আমি সেটাই তো বলছি, নির্বাচন হয়নি, তাকে একটু আশা আমরা যেটা করছি, আমরা স্পেকুলেশন করছি, আমরা অনুমান করছি। সমস্যার কারণটা কি জানেন তো? সমস্যাটা সমীক্ষা সংস্থা যারা আপনাদের আনন্দবাজার আর নিয়েলসনের যে সমীক্ষাটা হলো, সেই সমীক্ষায় আপনারা বললেন যে বামেদের রক্তক্ষরণ বন্ধ হয়ে গেছে। আসল কথা, একটা রক্ত শূন্য একটা দলকে রক্তক্ষরণ বন্ধ বললেন, এক না বামেরা অ্যানিমিয়ায় ভুগতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে জায়গা কেন জানেন, আমি বলি রিফ্লেকশনই ওনারা জায়গা হচ্ছে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নেমেছে, মজিদ মাস্টাররা নন ফাংশনাল হয়ে গেছেন, মজিদ মাস্টাররা আর ফাংশনাল নেই, বর্ধমানের ডাব্লিউআনসিরা ফাংশনাল নেই, সেটাই সমস্যা। এনারা তো আর ফাংশনাল নেই, রথিন দণ্ডপাত, ডালিম পান্ডে এনারা আর ফাংশনাল নেই, এইটা সমস্যা হচ্ছে। আজ তো মজিদ মাস্টার গ্রামের পর গ্রাম লুট করতে পারবে না, সমস্যার জায়গাটা এইখানে। আর তো আগের মতো পারা যাবে না, রাজ্যপাট চলে গেছে, প্রতিদিন ভোরবেলায় আমার ঘুম ভেঙে যায়, সেই স্বপ্ন হয়তো ক্ষমতাটা আছে, কিন্তু আমজাদদা একটা কথা বলি, 2011 সালে যেদিন বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেদিন এই তৃণমূল কংগ্রেসের ছেলেরা আপনার কাছে দামাল ছেলে ছিল না? এই তৃণমূল কংগ্রেসের ছেলেরা তো আপনার সাথে লড়াই করেছিল। আমি আপনার সাথে লড়াই করেছিল। আপনার রাজনৈতিক অবস্থান বদলের সঙ্গে সঙ্গে কোনোদিন কোনো দলের অশালীন ব্যক্তিগত আক্রমণের কোনো জবাব যারা করে তাদের রুচিকে আমি ধিক্কার দিই। যারা মরশুমের চেঞ্জের মতো রাজনৈতিক অবস্থান বদলায় তাদেরও গ্রহণ করে। এত রক্ত শূন্য রূপাবাগচির 32 নম্বর ওয়ার্ডে একটা বুথে 104% ভোট পড়তে হয় কেন? যাদের এত রক্ত শূন্য তাদের রক্তক্ষরণ ঠেকানো কলকাতার ভোটে আলিপুর মতন জায়গায়, বর্ধমান রোডে সকাল সকাল আমাকে হেকেল করলো, যেই বুথে আজ অবধি সব প্রত্যেকবার সুস্থ ভোট হয়েছে। একটাই কারণ ছিল, কিছু করে ভোটটা এখানে আটকে দাও। ফাইন, 25 তারিখের দিকে নিঃসন্দেহে আমরা তাকিয়ে আছি। তার আগে দ্রুত একবার দেখে নেব যে 25 তারিখের ভোটে সন্ত্রাসের আশঙ্কা করছেন এই শহরের বিশিষ্ট বহু মানুষ। তারা শান্তির দাবিতে আজকে পথেও নেমেছিলেন, কি বলছেন তারা দেখব। কিভাবে বড় বড় অফিসাররা তাদের নিজেদের সম্মানহানি করে, নিজের ব্যক্তিত্বকে নষ্ট করে আজকে দলদাসে পরিণত হয়েছেন, সেসব আমরা দেখতে পাচ্ছি। তাকে আমি খুব ভালো চিনি, তিনি বোলপুরে এসডিও ছিলেন, খুব ভালো কাজ করেছিলেন, খুব ভালো কাজ। সকলে বোলপুরের মানুষ এখন ওর কথা বলে, শ্রদ্ধা করে। তিনি রাজভবনে কাজ করেছেন বহুদিন, আমার চেনা। সঙ্গদোষে কি হয় তাই বুঝতে পারছি। আজকের পশ্চিমবঙ্গে যে ভয়ের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে,
যেটা আতঙ্কের চোরা স্রোত সব দিকে বইছে। কিন্তু একটা কথা বলবো, সাধারণ মানুষ কিন্তু অসহায় নয়। আমি অনেকগুলো সময় হ্যাঁ বলতে 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 একটা সময় তো এসে আমাকে বলতে হবে না, কিন্তু আমার অনেক বন্ধুরা সেটা পারেননি, যারা ভোটের দিন ছুরি বোমা গুলি নিয়ে রাস্তায় নেমে পড়েছিল এবং আবারও যারা 25 তারিখ নামবে, তাদের থেকে অনেক বেশি বিপজ্জনক হচ্ছে সেই মানুষগুলো যারা সঠিক সময়ে না বলতে পারেন না। চৌর্যবৃত্তির পক্ষে যৌক্তিকতা খাড়া করার জন্য ভোটের দিকে আঙুল দেখানো হচ্ছে। সেজন্যই আমাদের অনেক বেশি দায়িত্ব যে আমাদের স্বাধীন মত প্রকাশের অধিকার দেওয়া হোক। ভোটের উপর দাঁড়িয়ে কে চুরি করেছে বা কে চুরি করেনি তা নির্ণয় করার কোনো অবকাশ নেই। আমার সময় প্রায় শেষ। আমার এই পর্বের মাননীয় বক্তারা কি বললেন দেখাবো। দাবি পাল্টা দাবি, চিৎকার চেঁচামেচি, তরজা, এটা ছাড়া ফরা চেঞ্জ। আজকে আসুন আমার সমস্ত বক্তা নিঃসন্দেহে আমার সঙ্গে একমত হবেন। আমরা প্রত্যাশা করি পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে যে আগামী 25 তারিখ একটা সত্যিকারের, শুধু দাবি নয় এবং দাবির উল্টো দিকে অসংখ্য অভিযোগ নয়, একটা সত্যিকারের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আমরা প্রত্যাশা করি। আমরা কি পেতে পারি না? প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক। আমরা একটা সত্যিকারের অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আগামী 25 তারিখ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক ক্যাপ্টেন 600 EQR, স্ট্রঙ্গার, সেফার, সুপার সেভার। ভদ্রেশ্বর লাল বাবা রাইস, কেনার সময় ভদ্রেশ্বর দেখতে ভুলবেন না। এবং লয়েড এয়ার কন্ডিশনার্স, जो दे खुशियों की गारंटी।